প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে একজন রাজনৈতিক নেতা বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি লন্ডনে গিয়ে সিজদার মাধ্যমে নির্বাচনের ওহী পেয়েছেন এবং তারপরে আরো বলেছেন যে আপনি ওহী পেয়েছেন বটে, কিন্তু আপনার এই সিজদাটা ঠিক হয়নি। আপনাকে ওইখানে সিজদা না দিয়ে সিজদা দিতে হতো বাংলাদেশের জনগণের প্রতি, কারণ জনগণ আপনাকে বসিয়েছে। কে বলেছে? একজন রাজনৈতিক নেতা বলেছে, সুপরিচিত রাজনৈতিক নেতা। এখন প্রশ্ন হলো এই রাজনৈতিক নেতাটা কে, কোন দলের? নামটা বলি, উনি এনসিপির একজন নেতা। আমি জানি এনসিপির নামটা শুনে অনেক বিস্মিত হবেন, ভাববেন আরে এনসিপি তো ডক্টর ইউনূসের দল, তাহলে এনসিপির একজন নেতা এই কথা বলে কেন? এবং এই কিন্তু এনসিপির ছোটখাটো কোনো নেতা না। এনসিপির যিনি মুখ্য সমন্বয়ক মিস্টার নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি এই কথা বলেছেন। এখন এই কথাটা বলা ঠিক কি বেঠিক, এটা নিয়ে আজকে আমি একটু কথা বলতে চাই। এবং কেবল এনসিপির নেতা এই নাসিরউদ্দিন পাটোয়ারিয়া নয়, এনসিপির আরো একজন নেতা হাসনাত আব্দুল্লাহ, তিনিও কিন্তু এই একই কথা বলেছেন। তিনিও বলেছেন যে গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপ্রধান হওয়া ব্যক্তি লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন। এবং তিনি আরো বলেছেন পৃথিবীর ইতিহাসে এমন নজির নেই যে একজন অন্তর্বর্তী সরকার প্রধান একটি রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বসে যৌথ সংবাদ সম্মেলন করেছেন। এটা হাসনাত আব্দুল্লাহ বলেছেন। আচ্ছা, আমি যদি দুটো কথা নিয়ে আলোচনা করি, হাসনাত আব্দুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, আমরা তোমাদের অনেক সমালোচনা করি, বলি যে আপনার এই কিংস পার্টি, বলি তা নানা রকম, তাদের নিয়ে নানা রকম বদনাম হচ্ছে। অনেকে বলছেন চাঁদাবাজি করে, অনেকে বলছেন যে সরকারি প্রোটেকশন পায়, বিভিন্ন জায়গায় যায়। এগুলো তাদের বিরুদ্ধে সমালোচনা অনেক পুরনো, আমি অনেকবার করেছি। কিন্তু এবার যে ঘটনাটা ঘটলো, এই যে কথাটা ওনারা বলেছেন, এই দুজন নেতার কথাই বলি, ভুল বলেছেন। আমি কিন্তু মনে করি ওনারা ভুল বলেন নাই। এতদিন ওনারা যে কাজগুলো করেছেন সেগুলো ভুল করেছেন। এতদিন তারা ডক্টর ইউনূস গভর্নমেন্টকে প্রায় সকল ক্ষেত্রে এক ধরনের ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন, কিন্তু এখন আর দিচ্ছেন না। কেন দিচ্ছেন না সেটা অন্য হিসাব, সেই হিসাব নিয়ে আরেকদিন কথা বলবো। আমি বরং এই যে তাদের মন্তব্যগুলো নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হলো এই যে বলেছেন একজন সরকার প্রধান একজন রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বসে যৌথ সংবাদ সম্মেলন করেছেন, এটা নজিরবিহীন। কথাটা কিন্তু মিথ্যা নয়। হ্যাঁ, তারেক রহমান অবশ্যই বড় নেতা, কিন্তু ওনার সঙ্গে যে ডক্টর ইউনূসকে দেখা করতে হবে কেন? এটা বেসিক নেতা। দেখেন, তারেক রহমান তো আমারও নেতা, আমিও হয়তো যারা বিএনপি করেন সবারই নেতা, দেশের নেতা, উনি কোন সন্দেহ নাই এতে। কিন্তু ক্ষমতায় তো আমরা তারেক রহমানকে বসাইনি, আমরা ক্ষমতায় বসেছি ডক্টর ইউনূসকে। তো ডক্টর ইউনূস তো ওনার ওইটা রাখবেন। উনি কি বাংলাদেশে থাকতে কখনো কোন রাজনৈতিক দলের অফিসে যান, যে কথা বলেন? যদি এরকম হতো যে সবার সঙ্গে দেখা করেন, যে যে কথা বলেন, আমি এটাকে মেনে নিতে পারতাম। হ্যাঁ ঠিক আছে, ওনার তো এটা টাইপ, উনি এরকম করেন, সবার সঙ্গে একটা আন্তরিক ভঙ্গিতে কথা বলেন, তা তো বলেন না। তো ওখানে যে, এবং আরো বড় কথা, এই মিটিংটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে ডক্টর ইউনূসের আগ্রহে, এবং ডক্টর ইউনূসের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে মিটিংটার কথা প্রথম বিএনপিকে বলা হয়েছিল। তারপরে মিটিং এর মধ্যে কি হয়েছে না হয়েছে সেটা অন্য আলাপ। এবং আমি নিজেও বলেছি যে এই মিটিং এ আসলে সরকারের অন্য একটা উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা কি সেটা আমি তখন বলেছি, তখন মনে হয়েছিল বলেছি। পরে দেখা গেছে সে যা বলেছিলাম তার পুরোটা সত্য হয়নি, সেখানে আমার প্রেডিকশন ভুল হয়েছে। হতেই পারে, আমি তো মানুষ ভাই, আমি তো জ্যোতিষ না, তাই না? আমি যেরকম ভেবেছি সেরকম বলেছি, আমার কথা যুক্তি দিয়ে বলেছি। কিন্তু প্রশ্নটা হলো এরকম হয় কিনা, এটা ঠিক হয়নি। যদি এমন হতো ডক্টর ইউনূস তারেক রহমানকে বলতেন যে আপনি দেশে আসেন, আপনার সঙ্গে একটা মিটিং করবো, তাহলে সেটা হতো সবচেয়ে শোভন, সবচেয়ে ভালো, যেটা আমি অন্যান্য পলিটিক্যাল পার্টির জন্য করে থাকেন। কিন্তু এখানে তা হয়নি। এটা দিক দিয়ে ঠিক আছে। আচ্ছা, এবার আসার আরেকটা কথা বলি, যে আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলেছেন, পাটোয়ারি কথাটা একটু শুনি আমরা।
পাটোয়ারি সাহেব বলেছেন বাংলাদেশের মানুষ আমাদের নোবেল লরিয়েট ইউনূস স্যারের চোখে পড়ে না, ওনাকে লন্ডন যেতে হয়। তিনি লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন, সিজদার মাধ্যমে ওহির মাধ্যমে উনি আদেশ পেয়েছেন, সেটা একটা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে এই সংবিধানের অধীনে। কিন্তু আপনার সিজদা তো ঠিক হয়নি, আপনার সিজদা দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি, কারণ জনগণ আপনাকে বসিয়েছে, সেই সিজদার মাধ্যমে আপনি সঠিক দিক নির্দেশনা পাবেন। এই কথাতে বলেছে, এটা আমি কিছু কথা বলি আপনাদের এখানে। এক নম্বর কথা হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, এটা কিন্তু ওই সিজদার মাধ্যমে তিনি জানান নেই। ফেব্রুয়ারি নির্বাচনের কথা উনি স্পষ্ট করে বলেছেন গত 5 অগাস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে। ওখানে যেটা হয়েছিল একটি যৌথ ঘোষণা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে উনি নির্বাচন করতে চেয়েছেন এপ্রিলে, কিন্তু যদি সংস্কার সব ঠিকঠাক মতো হয় তাহলে রমজানের 1 সপ্তাহ আগেও হতে পারে। উনি কনফার্ম করে বলেননি, কনফার্ম করে বলেছেন গত 5 আগস্ট। কাজে এই জায়গাটাতে নাসিরউদ্দিন পাটোয়ারি একটু রাগের মাথায় হয়তো বলেছেন, আমার কাছে মনে হয় এটা ঠিক নয়। এখন আসেন আরেকটা পয়েন্টে বলি, উনি বলেছেন সিজদা দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি, কারণ জনগণ আপনাকে বসিয়েছে। এই জায়গাটা যে সমস্যা, জনগণ কি চায়, জনগণ ওনাকে বসিয়েছে, এই যে কথাটা, এটা কিন্তু ডক্টর ইউনূস শুরুর দিকে বলেননি। উনি শুরুর দিকে বলেছেন ছাত্ররা আমাকে বসিয়েছে, এবং শুরুর দিক থেকে দেখা গেছে ছাত্ররা যা চেয়েছে উনি তাই দিয়েছেন। এখন হয়তো ছাত্রদের সঙ্গে কিছুটা ঝামেলা হয়েছে, মানে ছাত্ররা যা চাচ্ছে তা পাচ্ছে না, অথবা ছাত্রদের কাছ থেকে উনি যা চেয়েছিলেন, যা ভেবেছিলেন যে সব কিছু দেওয়ার পর ছাত্ররা তার হয়ে যে কাজটা করতে পারবে, সেই কাজটা এখন আর ছাত্ররা করতে পারবে বলে হয়তো তিনি মনে করছেন না। এই জন্য উনি ছাত্রদের উপর আস্থা রাখতে পারছেন না। ঝামেলাটা এই জায়গায় হয়ে গিয়েছে। জনগণের প্রসঙ্গটা এই ছাত্রদের পক্ষ থেকে যখন বলা হলো এবার, আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, বাংলাদেশের জনগণকে গুরুত্ব দিতে হবে, বিদেশকে না। আমি কিন্তু শুরু থেকে একটা কথা বলছিলাম যে বিদেশি লোক এনে আপনারা কিন্তু এখানে সংস্কার করার চেষ্টা করেন না। এবং ডক্টর ইউনূস কি করেছেন, শুরু থেকে বিভিন্ন পোস্টে উনি বিদেশি লোক নিয়ে আসছেন। বিদেশে মানে যারা বিদেশে থাকেন, মানে দ্বৈত নাগরিক, বাংলাদেশে জন্ম কিন্তু এক পর্যায়ে বাংলাদেশ ছেড়ে ওরা বাইরে চলে গেছেন। কেন চলে গেছেন? কেন চলে গেছেন? ওই দেশকে সেবা করে চলে গেছেন, আর কিছু না। কারণ যদি সেবা না করে বাংলাদেশকে উন্নত করার জন্য, বাংলাদেশে বৈদেশিক মুদ্রা পাঠানোর জন্য যেতেন, তাহলে ওখানে যেয়ে তারা ওখানকার নাগরিকত্ব নিতেন না। ওখানকার নাগরিকত্ব নেওয়ার মানে উনি আসলে ওই দেশের নাগরিক, এই দেশের নাগরিক। উনি 2 নৌকা পা ওনার। যখন দেখবেন যে নৌকা ফুটা, ওই নৌকা থেকে পাটা তুলে আরেক নৌকা পা রাখবেন। যখন দেখবেন যে নৌকাটা জন্য বিপজ্জনক, অন্য নৌকায় চলে যাবেন। এই যে সুবিধাবাদী ক্যারেক্টার, এই ধরনের লোককে এনে উনি ওনার উপদেষ্টা, ওনার পরামর্শক, এবং সবচেয়ে বড় যে দাবিটা স্টুডেন্টদের সংস্কার, সেই সংস্কার কমিশনের মাথায় এই লোকগুলিকে বসিয়েছেন। এই প্রত্যেকটা লোক আমার বিবেচনায় সুবিধাবাদী। যে লোক নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে যায়, যে ওই দেশের নাগরিকত্ব নেয়, সে লোককে আমি সুবিধাবাদী মনে করি। ভাই, আপনারা যে যাই বলেন, আমি মনে করি। দেখেন শেখ হাসিনার আত্মীয়রা যারা দেশ ছেড়ে পালাইছে, আওয়ামী লীগের মন্ত্রীরা যারা দেশ ছেড়ে পালাইছে, সব সুবিধাবাদী। কারণ সবারই কিন্তু বিদেশের নাগরিকত্ব আছে, অথবা তার স্ত্রী নাগরিকত্ব আছে। স্ত্রী নাগরিকত্ব নিয়ে সে ওখানে বসবাস করছে, তাদের কিন্তু এই দেশে না আসলে কোনো অসুবিধা হবে না। আমরা এরকম লোক চাই না। আমরা এমন লোক চাই যে সংগ্রামে বলেন, আনন্দে বলেন, বেদনায় বলেন, শাস্তি পাওয়ার ক্ষেত্রে বলেন, দেশেই থাকবে। আমরা এরকম লোক চাই। উনি বিদেশে যে সিজদা দিয়েছেন, এক্ষেত্রেও দিয়েছেন, ও ক্ষেত্রেও দিয়েছেন। এই যে বিষয়গুলো নাসিরউদ্দিন পাটোয়ারি এখন বলছেন, আমার কাছে মনে হচ্ছে যে ওনারা এতদিনে লাইনে আসতেছেন। ওনারাও যদি, আমি নাগরিক কমিটিকে বলবো, ওনারাও যদি শুরু থেকে ডক্টর ইউনূসের পারপাস সার্ভ করার কথা চিন্তা না করে দেশের মানুষের পারপাস সার্ভ করার কথা চিন্তা করতেন, তাহলে তারা আরো অনেক দূর এগিয়ে যেতে পারতেন বলে আমি মনে করি। ওনারা তা করেননি। ওনারা ভেবেছেন আমাদের মাথার উপরে ইউনূস আছে, আবার আর কি লাগে? কারণ আমরা ওনার এমপ্লয়ার, আমরা যা চাবো তাই পাবো। পেয়েছেন, অনেকবার পেয়েছেন, এখন আর পাচ্ছেন না। কারণ ডক্টর ইউনূসেরও নিজের একটা হিসাব আছে। বিএনপি যেমন হিসাব আছে, এনসিপির যেমন হিসাব আছে, ইউনূস সাহেবের একটা হিসাব আছে। সেই হিসাবে এনসিপি এখন সৎ সন্তানের ভূমিকায় চলে এসেছে।
কাজে সৎ সন্তান এখানে আপন সন্তানের দিকে উনি ঝুঁকবেন, এটাই তো স্বাভাবিক হচ্ছে ওইটা। এখন ভাই মন খারাপ করে কোনো লাভ নাই। তবে আমি মনে করি এখনো সময় আছে, আপনাদের যে দাবিগুলো, এই দাবিগুলো কিন্তু ভ্যালিডিটি আছে, আপনারা কিন্তু দাবিগুলো করতেই পারেন এবং এই দাবিগুলো নিয়ে আপনারা যদি অগ্রসর হন, আমি মনে করি যদি ঠিকঠাক মতো অগ্রসর এবং ঠিক লোককে নিয়ে অগ্রসর হতে হবে, কিন্তু ওই চোরটাকে নিয়ে গেলে অগ্রসর হবে না। যে জিনিসটা নাকি বলেছেন, হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে কেউ যদি প্রমাণ করতে পারে আমি বা আমার সহযোদ্ধারা দুর্নীতি করেছি, আমরা রাজনীতি থেকে সরে দাঁড়াবো, ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, এই যে কথাটা বলেছেন না, আমি হাসনাত আব্দুল্লাহকে বলবো ভাই আর একটু কেয়ারফুলি বলেন। এই কারণে বলেন, আপনি আপনার কথা বলতে পারেন যে আমি করিনি, আমি আমার কথা বলতে পারি আমি করিনি, আমি কিন্তু আমার ভাইয়ের কথা বলতে পারবো না এবং আমি আমার সন্তানের কথা বলতে পারবো না, আমি জানি না সে কি করেছে। কিন্তু সহযোদ্ধাদের দায়িত্ব নিয়েন না ভাই, নিয়েন না। শুনেন, যদি ব্যবসায়ীদের কাছে চাঁদা নিয়ে থাকেন, কার কাছে নিছেন? ব্যবসায়ীদের কাছ থেকে। ব্যবসায়ীদের চিনেন? ব্যবসায়ীদের চিনেন? এরা মুহূর্তের মধ্যে চোখ উল্টে দেয় কিন্তু টাকার জন্য। ধরেন আপনি চাঁদা দিয়েছেন, আপনি চাঁদা দিয়েছে, খুব ভালো ভালো সম্পর্ক, যেই বুঝবেন আপনার পাওয়ার লেস হয়ে গেছেন, যেই বুঝবেন আপনার পাওয়ার একটু কমে গেছে, ওই জায়গায় আরেক জায়গায় বলে দিবে এই ওদেরকে টাকা দিলাম, হয়তো আপনাকে 10 টাকা দিছে, বলবো ওদের 110 টাকা দিলাম। চিনেন ব্যবসায়ীদের? এবারে সেই ব্যবসায়ী যারা নাকি হাসিনাকে বলেছিল তার সঙ্গে জীবনেও আছে মরণেও আছে কবরেও যাবে নাকি, তাদের বিরুদ্ধে আপনি কি করতে পারছেন? কিচ্ছু করতে পারেন নাই। বিএনপি বরং তাদের লোক দিয়ে ওই ব্যবসায়ীকে রক্ষা করার জন্য প্রজেক্ট হাতে নিয়েছে, তাও তো ফেরতে পারেন নাই, ওইটাও তো এক্সপোজ করতে পারেন নাই। বড় কঠিন ভাই রাজনীতি করতে আসছে, রাজনীতির মাঠ বড় কঠিন। তারপরে বলবো আপনার এনার্জেটিক ইয়াং কাজে লাগান, সবার দায়িত্ব নিয়ে নেন মিস্টার হাসনাত আব্দুল্লাহ, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন। 15 আগস্ট নিয়ে আমার জীবদ্দশায় যে নাটকগুলো আমি দেখেছি সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। নাটকগুলি কি ছিল? আমি যখন প্রথম সাংবাদিকতা শুরু করি তখন ছিল এরশাদের আমল 1988, এবং তখন এটা নিয়ে তেমন কোনো মাতামাতি হতো না এবং তেমন কোনো বাধা দেওয়া হতো না। তারপরে আমি দেখেছি বিএনপি যখন ক্ষমতায় এলেন এবং তারা এই 15 আগস্টকে তেমন গুরুত্ব দিত না, কোনো গুরুত্বই দিত না, কিন্তু তাদের শাসন আমলে আওয়ামী লীগ দলীয় ভাবে 15 আগস্ট পালন করত, বিএনপি কোনো বাধাও দিত না। এক পর্যায়ে দেখলাম, একদম শুরুতেই নয়, তারা তো 91 ক্ষমতায় আসলো, এক পর্যায়ে দেখলাম যে 15 আগস্ট প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাকি জন্মদিন এবং উনি এইটার জন্মদিন পালন করা শুরু করলেন। এটা কিন্তু উনি প্রাইম মিনিস্টার হওয়ার আগে কোনোদিন 15 আগস্ট ওনাকে জন্মদিন পালন করতে আমরা দেখিনি, আমার মনে পড়ে না, হয়তো তখন জন্মদিন পালনই করতেন না, আমি বলতে পারবো না, অথবা ওনার কিন্তু আমি অন্য কোনো দিবসে জন্মদিন হয়েছে সেটাও দেখিনি, এটাও ঠিক। তো উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে জন্মদিন পালন হতে থাকলো, পাশাপাশি ওনার জন্মদিনও পালিত হতো, পাশাপাশি আওয়ামী লীগের পক্ষ থেকে ওনাদের যে দলের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার মৃত্যুবার্ষিকী পালিত হতো। এরপর যখন আওয়ামী লীগ ক্ষমতায় এলো 1996 সালে, তখন তারা এটাকে এই 15 আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করলো এবং তখন রাষ্ট্রীয়ভাবে এই দিবসটা পালিত হতে শুরু করলো। আবার যখন 2001 সালে বিএনপি ক্ষমতায় এলো, তারা এটাকে জাতীয় শোক দিবস হিসেবে বাতিল করে দিল। তখন বেগম খালেদা জিয়ার জন্মদিবসটা বেশ ঘটা করে পালিত হতে শুরু করলো। আওয়ামী লীগ তখনও তাদের মতো করে 15 আগস্ট দলীয় ভাবে পালন করত, কোনো সমস্যা ছিল না। 2009 যখন থেকে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আবার এবার তারা কি করলো? এবার তারা 15 আগস্টকে নিয়ে বেশ মেতে উঠলো এবং এটাকে প্রবল ভাবে রাষ্ট্রীয়ভাবে এই দিবসটা তারা পালন করা শুরু করলো এবং পাশাপাশি যাতে নাকি বেগম খালেদা জিয়া 15 আগস্ট জন্মদিন পালন না করে সেই জন্য নানা রকম সামাজিক সাংস্কৃতিক প্রেশার ক্রিয়েট করতে শুরু করলো। এবং যতই দিন গেল আওয়ামী লীগের শাসন আমলের শেষ দিকে তারা এটা নিয়ে বাড়াবাড়ি যাকে বলে, শেষ দিকে এক পর্যায়ে এমন হলো 15 আগস্ট না, আগস্ট মাসটাই হয়ে গেল শোকের মাস এবং আগস্ট মাসকে শোকের মাস হিসেবে
মানে পালন করা শুরু করলো। ওখানে 21 আগস্টের গ্রেনেড হামলা যুক্ত হলো। এইভাবে তারা আগস্ট মাসটা শোকের মাস, প্রত্যেকটা মিডিয়াতে আমি দেখেছি যখন তারা আগস্ট মাস শোকের মাস ঘটা করে পালন করতো একদম 1 তারিখ থেকে। মানে তাদের টেলিভিশনে দেখতাম ওই একটা পপ আপ থাকতো, ঘুরতো, কালো রঙের ব্যান্ড থাকতো, অনেক কিছু থাকতো, ব্যাস থাকতো, অনেক কিছু থাকতো। পত্রিকাগুলো তাই করলো, পত্রিকাগুলো ওরকম কালো রঙের ব্যাস বের করতো। মানে কে কার চেয়ে বেশি শোক প্রকাশ করে তার একটা কম্পিটিশন তখন আমি দেখেছি। আমি নিজেও তখন একটা মিডিয়াতে চাকরি করতাম, এই দীর্ঘ সময় তো আমি মিডিয়াতে ছিলাম, তা আমি সবে আমার চোখের সামনে ঘটেছে দেখেছি। গত বছরের 5 তারিখে, গত বছরের অগাস্টের 5 তারিখে যেই মাত্র না আওয়ামী লীগ সরকারের পতন ঘটলো, শেখ হাসিনা ভারত চলে গেলেন, আওয়ামী লীগ সরকারের নেতৃবৃন্দ যারা সবাই পালিয়ে গেলেন, নতুন একটা গণ আন্দোলনের মাধ্যমে নতুন একটা সরকার আসলো। তার দায়িত্ব নেওয়ার 8 তারিখে সরকার দায়িত্ব নিল, দায়িত্ব নেওয়ার পরের সপ্তাহেই তো 15 আগস্ট। সেই 15 আগস্টে কি হবে? সরকার সমস্ত পলিটিক্যাল পার্টিকে ডেকে ডেকে জিজ্ঞাসা করলো 15 আগস্টে কি করতে চায় তারা, এবং সবার কাছ থেকে একজন মৌন সম্মতি লাভ করার পর তারা 15 আগস্ট পালন তো হলোই না, কাউকে করতেও দিল না, এবং এক পর্যায়ে তারা জাতীয় শোক দিবস হিসাবে 15 আগস্টকে বাতিল করে দিল। এবং সর্বশেষ দেখলাম এবার প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম উনি বললেন 15 আগস্ট মাসের আর সব দিনের মধ্যে যে কোনো একটা দিন। এভাবে উনি 15 আগস্টকে মূল্যায়ন করলেন। আসলে মূল্যায়নে কিছু না, 15 আগস্টে কি ঘটেছিল এই জিনিসটা আমরা আরেকবার একটু রিক্যাপ করি, ছোট করে বলছি। এই দিন ওই সময় 1975 সালের 15 আগস্টে ওই সময় যিনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ছিলেন, সরকার প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি 32 নম্বর থাকতেন ধানমন্ডিতে, ওনাকে সপরিবারে হত্যা করা হয়। এবং হত্যা করার পেছনে কারণ দেখানো হয় যে উনি 72 সালের দায়িত্ব নেওয়ার পর থেকে 75 পর্যন্ত 3.5 বছরে দেশটাকে দুর্বিষহ একটা অবস্থায় পৌঁছে দিয়েছিলেন। দেশটা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গিয়েছিল, মানুষের জীবনযাপন কঠিন হয়ে গিয়েছিল, এবং সর্বোপরি তার বিরুদ্ধে অভিযোগ ছিল উনি নাকি দেশটাকে ভারতের কাছে প্রায় বলতে গেলে বিক্রি করে দিয়েছিলেন, অথবা ভারতের করদ রাজ্যে পরিণত করেছিলেন। এবং এই সঙ্গে উনি গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন, বাকশাল কায়েম করেছেন, সমস্ত মানুষের বাক স্বাধীনতা নষ্ট করার জন্য উনি সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছেন, মাত্র 4টা পত্রিকা রেখে। এই সমস্ত অনেক ধরনের কথাই তার বিরুদ্ধে অভিযোগ করা হয়। এই অভিযোগগুলো একেবারে ভিত্তিহীন আমি কিন্তু তা বলবো না। এই অভিযোগ যখন মানে তার বিরুদ্ধে উত্থাপন করা হয়, এগুলিকে আপনি খণ্ডন করতে পারবেন না। এগুলি ঘটনা কিন্তু অসত্য নয়, আমি নিজেও বলছি অসত্য নয়। কিন্তু এইগুলি সত্যতা মেনে নেওয়ার পরেও বঙ্গবন্ধুর জীবন তো 72 থেকে শুরু হয়নি, বঙ্গবন্ধুর জীবন আরো আগের থেকে শুরু হয়েছে। এবং আমাদের স্বাধীনতার আগের থেকে উনি কিন্তু বঙ্গবন্ধু হিসেবে মানুষের কাছে পরিচিত। তাকে সেই সম্মানটা দেশের মানুষ দিয়েছিল বলেই তাকে সবাই এই নামেই ডাকত। এবং এই নাম ধারণ করে উনি কিন্তু আমাদের স্বাধীনতা এই সংগ্রামটা হয়েছে, এই সংগ্রামের সময়, যুদ্ধের সময় তাকে লোকে এইভাবেই সম্মান করত। এবং আমাদের আজকে যে স্বাধীন একটা দেশ পেয়েছি, এই আন্দোলনটা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। ওই সময় যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা জানতেন বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার জন্য পশ্চিম পাকিস্তানে, তৎকালীন পশ্চিম পাকিস্তানে পাক বাহিনীর লোকেরা, পাকিস্তান শাসক যারা ছিল ইয়াহিয়া খান, তারা ওনাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিলেন। এবং এই যুদ্ধের 9 মাসই উনি ওখানে বন্দী অবস্থায় ছিলেন।